নমস্কার। বর্তমান কোভিড-19 প্রত্যেকেই আমরা এই সমস্যা সম্পর্কে জানি। দীর্ঘ আলোচনা হচ্ছে। ভারতে লক্ষাধিক মানুষ আক্রান্ত, অনেকে মারাও গিয়েছেন, ৩,০০০-এর উপরে। সব মিলে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই রোগের সঙ্গে যুদ্ধ তো চলছেই, পাশাপাশি পরবর্তী যুদ্ধেরও কিন্তু একটা প্রস্তুতি শুরু হয়েছে। আমি সেই যুদ্ধ বলতে আমাদের সীমান্ত সংক্রান্ত বিষয় বলছি না, বলছি আমাদের নিজস্ব যে পেটের সমস্যা এবং পেটের তাগিদ অনুভব, অর্থাৎ খাওয়া দাওয়ার ব্যাপার, সাধারণ মানুষ কিভাবে বাঁচবেন, কঠিন করে বলে অর্থনীতি। দেশের বর্তমান অবস্থায় কোন দিকে যাচ্ছি আমরা এবং এর ভবিষ্যৎটা কি, তাই নিয়েই আজকে আলোচনা। অনেক শব্দ আপনারা শুনেছেন, রোগের দিক থেকে যেমন শুনেছেন কোয়ারেন্টাইন, র্যাপিড টেস্ট, নতুন নতুন শব্দ আপনাদের সামনে যেমন এসেছে, তেমনি একটা নতুন শব্দ এসেছে প্যাকেজ। এই প্যাকেজ আর প্যাকেট দুটোর ভেতরে তত্ত্বগত কি পার্থক্য? প্যাকেটটা জরুরি না প্যাকেজটা জরুরি? এই সব নিয়েই আপনাদের সামনে আজকে কথা বলবেন রাজ্যের প্রখ্যাত দুই অর্থনীতিবিদ। আমাদের সামনে এসেছেন, ডান দিকে রয়েছেন ডক্টর ভূপাল সিনহা এবং আমার বাঁ দিকে ডক্টর সেলিম শাহ। তাদের কাছ থেকেই জানতে চাইব। প্রথম সেলিম শাহর কাছে আসি। আত্মনির্ভর ভারত, এর বিরোধিতা আমরা কেউই করি না, ভারত আত্মনির্ভর হোক না, অসুবিধা কি। কিন্তু যে প্যাকেজ ঘোষণা হলো 5 দিন ধরে, এই তাতে আদৌ কতটা মানুষের কাছে পৌঁছবে বা মানুষ এতে সরাসরি কতটা উপকৃত হচ্ছে, সেই ব্যাপারেই আপনার কাছে জানতে চাওয়া। এই প্যাকেজ সরাসরি প্যাকেটে যদি রূপান্তরিত হতো, আমি প্যাকেট বলতে ক্যাশ ট্রান্সফারের কথা বলছিলাম, যদি রূপান্তরিত হতো সেটা ভালো হতো না প্যাকেজটাই ভালো? না, দেখুন, এক কথায় বলতে গেলে এই প্যাকেজ যেটা ডিক্লেয়ার করা হয়েছে, ঘোষণা করা হয়েছে, এই প্যাকেজ নিয়ে কিন্তু মাঠে ঘাটে, হাটে বাজারে প্রচুর আলোচনা হচ্ছে এবং মোটামুটি ভাবে একটা জায়গা বেরিয়ে এসছে যে এই প্যাকেজটা একেবারে অভিনব। কারণ অর্থনীতির নিয়ম মেনে অতীতে এইরকম প্যাকেজ কোনো সরকার ঘোষণা করেনি। তার মানে একেবারে নতুন ধরনের একটা প্যাকেজ। এবং এই প্যাকেজের মধ্যে যেটা মূলত বেরিয়ে আসছে আলাপ আলোচনা থেকে, যে কায়ার থেকে ছায়া বড়, অর্থাৎ আমার যে হাইট তার থেকে পশ্চিম দিগন্তে সূর্য হেলে পড়েছে, সুতরাং আমি সেই সূর্যের দিকে পিছন করে দাঁড়ালাম, সামনে ছায়াটা লম্বা হয়ে গেল, অর্থাৎ কায়ার থেকে ছায়া বড়, এই বিষয়টা কিন্তু মূলত উঠে আসছে। এবং প্রশ্নটা প্যাকেজ না প্যাকেট এরকম নয় ব্যাপারটা। প্যাকেট মানে আপনি যেটা বলতে চাই বুঝতে পারছি, যে যদি মানুষের এই মুহূর্তে যে প্রয়োজন, চাহিদা, এই চাহিদার জায়গাটা এই প্যাকেজে আছে কিনা, তার থেকেও কিন্তু কতগুলো জরুরি প্রশ্ন আছে। এবং যে আত্মনির্ভরতার কথা বলা হচ্ছে সেটা আরো জরুরি প্রশ্ন। আমরা পরবর্তী স্টেপ বাই স্টেপ আলোচনায় আসবো। আমি শুরুতে খুব ছোট করে বিষয়টা বলি একটুখানি, যে 12 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই প্যাকেজটা ঘোষণা করলেন। 20 লক্ষ কোটি টাকা না, শুধু 20 দেখে বলবেন না যে 20 লক্ষ কোটি টাকা। এইখানে মোটামুটি আমি দেখলাম যে 4টে থেকে 5টা কুড়ি আছে। 20 দিস নাম্বার, এটা কিন্তু 4 থেকে 5 বার আছে। কিরকম? প্রথমত আমাদের প্রধানমন্ত্রী রাত্রি 8টা 20-তে শুরু করলেন বক্তব্য। 8টাকে যদি 24 ঘন্টায় ট্রান্সফার করেন তাহলে 2020। তাহলে প্রথমে তিনি একটা 2020-তে গেলেন। তারপরে বক্তৃতা রাখলেন 20 মিনিট, আর একটা 20 পেলাম। তারপরে 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ। তার মানে 2020, মানে একেবারে পুরোপুরি ভাবে একদিনের ম্যাচের হবে। টেস্ট ম্যাচ ছেড়ে দিন, অর্থনীতির একদিনের ম্যাচ ছেড়ে দিন,
একেবারে 2020 পর্যায়ে একটা 20 লক্ষ টাকার প্যাকেজ ডিক্লেয়ার করলেন। এবং রাজা যত না বলেন, পারিষদ বলেন তার শতগুণ, এই ট্র্যাডিশন মেনে প্রধানমন্ত্রী কিন্তু অনেস্টলি দুটো কাজ করেছিলেন। উনি বলেছিলেন যে রিজার্ভ ব্যাংকের একটি লিকুইডিটি ইনফিউশন বলে একটা বস্তু আছে, এই লিকুইডিটি ইনফিউশনটাকে যদি যোগ করলে তাহলে প্যাকেজটা হচ্ছে করিব মানে নিকটবর্তী, কাছাকাছি 20 লক্ষ টাকা। 20 লক্ষ কোটি। প্রধানমন্ত্রী কোথাও বলেননি এটা 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ। কিন্তু মিডিয়া, সমস্ত মিডিয়া, লিডিং মিডিয়া, ন্যাশনাল মিডিয়া, লোকাল মিডিয়া এক বাক্যে বলতে শুরু করলো 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ। একদম একদম। এবং পরের দিন যখন অর্থমন্ত্রী এলেন, কারণ প্রধানমন্ত্রী প্যাকেজ ঘোষণা করেননি, শুধু অ্যামাউন্টটা ঘোষণা করে গেছেন, পরের দিন যেই মুহূর্তে অর্থমন্ত্রী 5 দিন পর পর সিরিয়ালি বললেন, এই 5 দিনে অর্থমন্ত্রী একটু একটু করে প্যাকেজে কি আছে সেটা বলার চেষ্টা করলেন। এবং অর্থমন্ত্রী একটা কথা বললেন যেটা 20 লক্ষ না, এটা লাখ 21 লক্ষ কোটি টাকার কাছাকাছি। এখন প্রশ্ন হচ্ছে যে সত্যিই কি এটা 21 লক্ষ কোটি টাকার প্রজেক্ট বা 20 লক্ষ কোটি টাকার প্রজেক্ট? মানে এতগুলো 20 চমক, রাত্রি 20টা 20তে শুরু করলেন, 20 মিনিটের বক্তৃতা, 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ। কিন্তু বাস্তব যেটা দাঁড়ালো, প্রথমেই বলি যে অর্থনীতির নিয়মের অসম্ভব ব্যত্যয়, অসম্ভব রকম একটা ব্যতিক্রম ঘটলো ক্ষেত্রে। আজ পর্যন্ত পৃথিবীর কোন দেশে কোন ক্রাইসিসের মোমেন্টে কোথাও সবসময় ফিসকাল মেজার্স নেওয়া হয়েছে, মানে আর্থিক পদ্ধতিগুলি অবলম্বন করা হয়েছে, কোথাও মানিটারি মেজার্স কিন্তু ক্রাইসিস মোমেন্টে হয় না। যদি নেওয়াও হয়, মানিটারি পলিসি আর ফিসকাল পলিসি এই দুটোকে একসঙ্গে মেলানো হয় না। এটা হয়তো দর্শকদের বুঝতে একটু অসুবিধা হবে, আমি একটু বলে দিচ্ছি যে আমাদের দেশে মোটামুটি ধরুন গভর্নমেন্টে যারাই থাকুন, সেন্ট্রালে থাকতে পারে, স্টেটে থাকতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্টে বলছি, কেন্দ্রীয় সরকারে যারা আছেন, সরকার সবসময় আর্থিক প্রকল্প নেবেন, ফিসকাল পলিসি, রাজস্ব পলিসি, রাজস্ব নীতি। রাজস্ব নীতি, ট্যাক্স কি হবে, এই ট্যাক্স কোথায় কতটা ব্যয় হবে, এমার্জেন্সি মানুষের হাতে কোনো আর্থিক প্যাকেজ দেওয়া হবে কিনা, এই বিষয়গুলো সরকার দেখবেন। অর্থাৎ টাকার যোগান নিয়ন্ত্রণ করবেন, বাজার নিয়ন্ত্রণ করবেন, ট্যাক্স বসানো বা ট্যাক্সে ছাড় দেওয়া, কর ছাড় দিলেন, অথবা ধরুন কোথাও আর্থিক প্যাকেজ দেওয়া, এই আর্থিক নীতি বা রাজস্ব নীতি, যেটা অর্থনীতির নিয়ম মেনে, তাহলে রাজস্ব নীতিকে দেখবেন সরকার। অর্থনীতির নিয়ম মেনে প্রত্যেক দেশে একটি কেন্দ্রীয় ব্যাংক থাকে, সেন্ট্রাল ব্যাংক, আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এইটি থিওরিটিক্যালি ইন্ডিপেন্ডেন্ট, সরকার হস্তক্ষেপ করবে না, তাহলে সরকারের সঙ্গে সম্পর্ক নেই। মানিটারি পলিসি, টাকা ছাপানো, কোন রকম রেপো রেট বাড়ানো, রেপো রেট কমানো, রিভার্স রেপো রেটকে বাড়ানো কমানো, এইভাবে টাকার যোগানটা বাজারে যোগান রাখা বা টাকা বাজার থেকে তুলে নেওয়া, এই প্রক্রিয়াটা করবেন মানিটারি পলিসির আন্ডারে, আর্থিক নীতির আন্ডারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এখন দেখুন, তাহলে রিজার্ভ ব্যাংক যদি কোনো পলিসি নিয়ে থাকেন, সেটা নিশ্চয়ই রাজস্ব নীতির অন্তর্ভুক্ত না। এবং অর্থনীতির বিশুদ্ধ নিয়ম বলছে, ব্যাকরণ বলছে যে আর্থিক নীতি এবং রাজস্ব নীতি দুটোকে কখনো একসঙ্গে মেলাবেন না। এইবার আমি খুব ছোট্ট করে বলে দিচ্ছি, কারণ আমাদের আলোচনা আরো আছে, যে 20 লক্ষ কোটি টাকার প্যাকেজের মধ্যে শুরুতেই রিজার্ভ ব্যাংক গত কিছুদিন যাবত ক্রাইসিস মোমেন্টে একটা মানিটারি ইনফিউশন ঘটিয়েছেন। মানে রিজার্ভ ব্যাংকের কাছে, আমি খুব সহজে বললে মানুষের বোঝার সুবিধার্থে, রিজার্ভ ব্যাংকের কাছে রিজার্ভ ফান্ড থাকে। এই রিজার্ভ ফান্ড থেকে রিজার্ভ ব্যাংক 8 লক্ষ কোটি টাকা, 8 লক্ষ কোটি টাকা রিজার্ভ ফান্ড, রিজার্ভ ব্যাংক সেটা রেপো রেটটাকে কমিয়েছেন উনি, কারণ টাকাটা বাজারে ছাড়তে হবে, কারণ বাজারে অর্থের যোগান দরকার। রেপো রেটটা কমানোর ফলে কমার্শিয়াল ব্যাংকগুলো রিজার্ভ ব্যাংক থেকে ধীরে ধীরে লোন নিতে শুরু করেছে, লোন। এইবার কমার্শিয়াল ব্যাংকগুলো লোন নিচ্ছে এই এক্সপেকটেশনে, যেহেতু আমি কম সুদে লোনটা নিচ্ছি রিজার্ভ ব্যাংক থেকে, রেপো রেট কম, আমি মার্কেটে যে ইন্টারেস্ট রেট সেটাও কম হবে, তার মানে বেশি বেশি লোকজন আমার কাছ থেকে অর্থ ধার করবে। এখন প্রশ্ন হলো, তাহলে রিজার্ভ ব্যাংকের এই 8,000 কোটি টাকা যেটা মানিটারি ইনফিউশন, যেটাকে আমরা লিকুইডিটি ইনফিউশন বলছি, এই লিকুইডিটি ইনফিউশন কিন্তু কখনোই প্যাকেজের মধ্যে আসতে পারে না। তাহলে শুরুতেই 20 লক্ষ কোটি টাকা থেকে 8,01,603 কোটি টাকা আপনি বাদ দিয়ে দিলেন, তাহলে প্যাকেজটা চলে এলো 12 লক্ষ কোটি টাকা। এইবার 2019-20 একটা বাজেট হয়েছিল আমাদের, এই বাজেটে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্প, কেমন, এই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রোগ্রাম, যেটা এই প্রোগ্রামে 1,70,000 কোটি টাকা ছিল, এবং আরো একটা স্কিম ছিল যেটাতে আরো কিছু টাকা নিয়ে এইখানে টোটাল ধরুন লাগভাগ 1,92,00,000 কোটি টাকা, মানে 1,92,000 কোটি টাকা, মানে 2 লক্ষ কোটি টাকা।
এই 2 লক্ষ কোটি টাকা কিন্তু আসছে 2019-20 বাজেট থেকে। এই বাজেটের টাকাটাকে এখানে জুড়ে দেওয়া হলো, তার মানে 10 লক্ষ কোটি টাকার হিসেব হয়ে গেল। ঠিক এইরকম ভাবে ধরুন আমরা আর্থিক প্যাকেজ বলতে কি বুঝি, সরাসরি মানুষকে অর্থ দেওয়া। এবং যেটা এই মুহূর্তে আমার নোবেল লরিয়েট অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, আগের রিজার্ভ ব্যাংকের গভর্নর রঘুরাম রাজন, এভরিবডি এবং লেম্যান যারা ছোটখাটো যারা ইকোনমিক্সের সাধারণ আমার মতো স্টুডেন্ট, তারাও বুঝতে পারছে যে দিস ইজ দ্য ক্রাইসিস মোমেন্ট। এই সময় সরাসরি আর্থিক প্যাকেজ দিতে হবে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। গরিব মানুষের যদি ক্রয় ক্ষমতা না থাকে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা না থাকে, তাহলে পরে যে সমস্যাটা হবে, যেটুকু স্টক বাজারে আছে জিনিসপত্রের সেটুকুও বিক্রি হবে না, আমরা একটা আর্থিক মন্দার মধ্যে ঢুকে যাব। আচ্ছা, এই জায়গাটাতে আসে ভোপালদা, একটা বিষয় মানে অনেকটাই বলে দিলেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যের ক্ষেত্রে 5টা ইমারতের কথা বলেছেন। প্রথম বলেছেন অর্থনীতি, দ্বিতীয় বলেছেন পরিকাঠামো, 3 নম্বর বলেছেন সিস্টেম, 4 নম্বর জনসংখ্যা, 5 নম্বর চাহিদা। লেজা থেকে যদি শুরু করি, চাহিদা, বাজারকে চালু রাখতে গেলে, চাহিদাকে চালু রাখতে গেলে বাজারটাকে তো টাকা দিতে হবে। যা 5 দিনের যে প্যাকেজ ঘোষণা, তার ভিতরে কিছু পরিষ্কার কিছু কি পেলেন? প্রথম কথা হচ্ছে যেটা ডক্টর সেলিম যেটা বলছিলেন, প্যাকেজটার মধ্যে অনেক কিছু বিষয় লুকিয়ে আছে। কত লক্ষ কোটি টাকার প্যাকেজ যদি আমরা প্যাকেজ মনে করি, তাহলে তার যে কি নিয়ে প্যাকেজটা হলো, প্রথমত এটাই চলে আসে এখানে। সাংবাদিকরা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে প্রশ্ন করেছিলেন যে আপনারা যে প্যাকেজের কথা বলছেন, এখানে তো লোন কম্পোনেন্ট প্রায় 50%-এর বেশি। হ্যাঁ, যে ঋণের পরিমাণ 50%-এর বেশি, এবং ব্যাংকের উপরে দায়টা আপনারা দিয়ে দিয়েছেন। এখন ব্যাংকের যে অবস্থা, ব্যাংক আপনাদের যে এই সংক্রান্ত যে সিদ্ধান্ত সেগুলো কতটা কার্যকরী করতে পারবে, এটা নিয়ে তো প্রশ্ন আসছে। এটা আর দ্বিতীয় যে প্রশ্নটা, আপনারা যে এত লক্ষ কোটি টাকার কথা বলছেন, এটার ফাইন্যান্সিং বা এটা সোর্সটা কি, কোত্থেকে টাকাটা আসবে, এটা মূল প্রশ্ন। উনি তখন সেখানে জবাব দিয়েছিলেন যে আমাদের 4.2 লক্ষ কোটি টাকা আমরা হাওলাত করবো, এটা অর্থাৎ এটা ফিসক্যাল ডেফিসিট হবে। অলরেডি 12 লক্ষ কোটি টাকার মতো 2020-21 বাজেটে ফিসক্যাল ডেফিসিট মানে টোটাল ঋণটা কত হবে সেটা ধরা আছে, 50%-এর মধ্যে বাড়িয়ে দেবে। এবং যেটা আমরা যারা অর্থনীতির সঙ্গে প্লাস যারা রাজনীতির সঙ্গে যুক্ত, সেখানে সবাই একটা দাবি ছিল যে কমপক্ষে আমাদের যে আভ্যন্তরীণ যে উৎপাদন যেটা আছে, তার 10% অন্তত যে তুমি একটা এখন প্যাকেজ ঘোষণা করো, এই যে করোনা পরিস্থিতি, তার যে বিপজ্জনক অবস্থা, সেটা থেকে বেরিয়ে আসার জন্য। সেখানে 10% মানে আমাদের 20 লক্ষ কোটি টাকার মতো হচ্ছে। এটা ঠিকই আছে, এটা অঙ্কের দিক থেকে এটা ঠিক আছে, কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করে যারা বিশ্লেষক, অর্থনীতিবিদ, গবেষক এবং রাজনীতিবিদ, তারা বলছেন যে এই যে 20 লক্ষ কোটি টাকার প্যাকেজের কথা বলা হচ্ছে, সেখানে সরকারের যে ফিসক্যাল স্টিমুলাস যেটা, অর্থাৎ সরকার নিজের থেকে যেটা খরচ করছে, দ্যাট উইল বি অনলি 1 to 1.2% অফ জিডিপি, অর্থাৎ ম্যাক্সিমাম 2 থেকে 2.5 লক্ষ কোটি টাকা হতে পারে। বাকি সবটা হচ্ছে, আগেই সেলিম বলেছে, এটা 8 লক্ষ কোটি টাকা রিজার্ভ ব্যাংকের থেকে যাচ্ছে আপনার, তারপরে গভর্নমেন্ট আগে কতগুলো ডিক্লেয়ার করেছে, আপনার ব্যাংকের ঋণ আছে, এই সমস্ত বিষয়গুলো আপনার এর মধ্যে আছে। আপনি যে প্রশ্নটা করেছেন, এই যে ইকোনমিক প্যাকেজ 5 দফায় উনি ডিক্লেয়ার করেছেন, হ্যাঁ, তার মধ্যে যেটা এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, করোনা ইস্যু ইট মে বি লং টার্ম ইস্যু, এটা দীর্ঘদিন হয়তো থাকতে পারে, কিন্তু এজ অন টুডে এটি যে শর্ট টার্ম ইস্যু, এবং সেটাকে অতি স্বল্প সময়ের মধ্যে এফেক্টিভলি আপনার এটাকে ট্যাকেল করতে হবে। দুইটা দিক আছে, একটা হচ্ছে করোনাকে প্রতিরোধ করা, 2 নম্বর হচ্ছে এই করোনা থেকে উদ্ভূত পরিস্থিতি যেটা মানুষের জীবন জীবিকার উপরে যেটা পড়ছে, এটা কিন্তু ইমিডিয়েট এফেক্ট। হ্যাঁ, মানুষের কাজ নেই, এই যে পরিযায়ী শ্রমিক যে যেখানে আছে সেখানে আটকে পড়ে আছে অনেকদিন যাবত, তারপরে তার হাতে পয়সা নেই, তার পরিবারগুলো কি হচ্ছে,
তারপরে অসংগঠিত ক্ষেত্রে আপনার যারা বিভিন্ন কাজকর্ম দৈনিক মজুরি ভিত্তিতে করত, তাও সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে আপনার। তাহলে কি হবে এখন এটা? আমরা যদি এই যে প্যাকেজের কথা যদি আমরা বলি, সেই প্যাকেজের মধ্যে দেখা যাচ্ছে আপনার যে সমস্ত মেজার্স গুলো নেওয়া হয়েছে তার অধিকাংশ হচ্ছে আপনার সাপ্লাই বুস্টার, অর্থাৎ যোগানের দিক থেকে আপনার সরকার সেগুলোকে উৎসাহিত করছে, কখনো কর্পোরেটকে উৎসাহিত করছে, কখনো অন্য দিকগুলোকে আপনার শেয়ার বাজার যাতে একটু চাঙ্গা হয়, যদিও হয়নি, কিছুই হয়নি, এগুলো খুশি হয়নি এখন, হ্যাঁ। কিন্তু ডিমান্ড বুস্টার হিসেবে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ফিফথ ট্রাঙ্কে গিয়ে লাস্ট দিন উনি যেটা বললেন যে এমএনরেগার জন্য 40,000 কোটি টাকা বরাদ্দ করা হলো। এটা বাজেটে ছিল 61,000 কোটি টাকা, সেটাকে মানে 1 লক্ষ কোটি টাকার মতো করা হলো। যদি বলেন এই পরিযায়ী শ্রমিকদের কথা বলে 40,000 কোটি টাকা, এই যে আপনার এডিশনাল যেটা বাজেটে অতিরিক্ত একটা খরচ, যেটাকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি, যেটা হয়তো আপনার প্যাকেজ যে কথাটা আপনি বলছেন তার সঙ্গে এটা যুক্ত হতে পারে। এই যে অবস্থাটা আপনার অর্থনীতিতে এখন যেটা দরকার সেটা হচ্ছে একদিকে আমি যেটা বলেছি করোনা মোকাবিলা করা, এবং সেটার সঙ্গে ক্লোজলি লিঙ্কড যেটা সেটা হচ্ছে আপনার স্বাস্থ্য খাত। আপনার স্বাস্থ্য পরিষেবাটা কি আছে? কেরালা সরকার দেখিয়ে দিয়েছে আপনার যে আজকে কেরালা অন্যান্য রাজ্যগুলো এবং পৃথিবীতে আপনার করোনা মোকাবেলায় কিন্তু একটা উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে। কিভাবে তারা করেছে এটা? মূল কম্পোনেন্ট হচ্ছে আপনার অবশ্যই সরকারের দৃষ্টিভঙ্গি, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ওদের যে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা, এটা অত্যন্ত উন্নত। এটা এখন না, সেটা অনেক আগের থেকে তারা প্রাথমিক শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্য, প্রাথমিক যে সেবা ক্ষেত্রে যেগুলো আছে আপনার এইসব দিকে তারা প্রথম থেকে কিন্তু আপনার সেখানে তারা এগিয়ে আছে। এবং আমাদের অর্থনীতিতে একটা কথা আছে আপনার সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, আজকে পত্রিকায় উঠেছে এটা, টেকসই, অর্থাৎ যে ডেভেলপমেন্টটা শুধু 2 দিনের জন্য না, ডেভেলপমেন্ট ঘটাবে, আজকের ডেভেলপমেন্ট আগামী দিনে ডেভেলপমেন্ট ঘটাবে। এই যে জিনিসটা পরম্পরাটা সেটা সৃষ্টির ক্ষেত্রে কিন্তু বিশ্বের মধ্যে কেরালা কিন্তু একটা দারুণ পজিশন আছে। এটা আমাদেরই রাজ্য, এটা এখন সেখানে বামফ্রন্ট সরকার আছে, অবশ্যই এই জিনিসটা কনসিডারেশন আনতে হবে। এই যে স্বাস্থ্য ক্ষেত্র এখন এটা আজকে খুব ইম্পর্টেন্ট। এটা আমার স্বাস্থ্য পরিষেবাটা যদি আমি সেভাবে উন্নত করতে না পারি, তাহলে এই যে রোগ প্রতিশোধ ইমার্জেন্ট বেসিসে সেটা কিন্তু আমি করতে পারবো না। আপনি টেস্টের কথা বলেছেন, কখনো আমরা র্যাপিড টেস্টের কথা বলছি, কখনো আমরা সোয়াব টেস্টের কথা বলছি, তার সংখ্যাটা কত? এই তো সেটাই, তার সংখ্যাটা কত? অ্যাকচুয়াল পিকচার কিন্তু আরো হরিবহ। এটা মানে আমরা করতে পারছি না এগুলো। ভারতের মতো 130 কোটি লোকের দেশ, এখানে যে পরিমাণে পড়া দরকার, এটা তো প্যান্ডেমিক, এটা মহামারী না, তো এটা তো অতিমারী, এটা সারা বিশ্বটাকে আপনার ছেড়ে গ্রাস করেছে। সুতরাং সেটা আপনার সেটাকে যদি কমবেট করতে হয় সেভাবে আমাকে নামতেও হবে। আপনি ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, এই ক্ষেত্রে তো হবে না আপনার। একদম বহুলদার কাছ থেকে লাস্ট অংশটা, পঞ্চম কথাটা দিয়ে তিনি শেষ করেছিলেন, অর্থাৎ ওই যে রেগাকে টাকা দেওয়া ইত্যাদি। এখানে ঢালাও বেসরকারীকরণের কথা পঞ্চম দিন উনি বলেছেন। আপনি যদি লক্ষ্য করে দেখবেন রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে সীমাবদ্ধ রাখা হবে শুধু তথাকথিত স্ট্র্যাটেজিক ক্ষেত্রে। এই যে স্ট্র্যাটেজিক ক্ষেত্রটা কি বোঝাতে চেয়েছেন? ওনার বক্তব্যটা, ওনার এই স্ট্র্যাটেজিটা কি আসলে কিছুই বোঝাতে চান না। যা করার সেটা যেটা করতে চেয়েছেন সেটা করেছেন, বোঝাতে চেয়েছেন কম, বরং ব্যাপারটা গুলিয়ে দিতে চেয়েছেন বেশি। যেমন ধরুন আমি ছোট্ট এক্সাম্পলটা দিলাম যে 20 লক্ষ কোটি টাকার মধ্যে প্রথমেই বা আপনার 10 লক্ষ কোটি টাকা নেই, পরবর্তী সময় বাকি যেটা আছে সেটা সবটাই ক্রেডিট বেসড, মানুষের কাছে পৌঁছে গেছে। এমনকি আমাদের স্ট্রিট ভেন্ডার যারা রাস্তাঘাটে ছোট ছোট ব্যবসায়ী, তাদের জন্য 5,000 কোটি টাকা সেটাও কিন্তু লোন নিতে হবে তাদেরকে। অর্থাৎ আপনি যে বলছিলেন যে আত্মনির্ভরশীল বা বুস্টাপের ব্যাপার, উনি পরিষ্কার বলেছেন ডক্টর গোপাল সিনহা যে এটা বুস্টাপের কোনো জায়গায় নেই। তার মানে এটা একটা অনেকটা হাঁসজারু বা বকচ্ছপ মার্কা, মানে রাজস্ব নীতি এবং আর্থিক নীতিকে একসঙ্গে গুলিয়ে দিচ্ছেন। তার মানে টোটাল প্রকল্পটা হচ্ছে হাঁসজারু বা বকচ্ছপ মার্কা। ঠিক সেরকম আপনি এই যে কথাটা আপনি বললেন যে তাহলে পরে মানে উনি একই সঙ্গে বলছেন আত্মনির্ভর। আপনার আগের প্রশ্নটা ছিল যেটা আমি যাচ্ছিলাম, যে আত্মনির্ভরশীল ভারতবর্ষ কতটা গড়ে উঠবে। আর এখনকার প্রশ্নটা হচ্ছে যে উনি ঢালাও বেসরকারীকরণের কথা ঘোষণা করছেন। দেখুন, দুটো হচ্ছে সোনার পাথর বাটি। মানে পাথর বাটি পাথরেরই হয়,
পাথর বাটি যদি আপনি মেড অফ গোল্ড বলেন, এই কথা হচ্ছে ভুল কথা। তাহলে সোনার পাথর বাটি কেন বলছি, আপনি পরিষ্কারভাবে দেখুন একটা অদ্ভুত জায়গা, যে গত 28 বছরে ভারতীয় অর্থনীতি কি স্বনির্ভরতার পথে হেঁটেছে, আত্মনির্ভরতার পথে হেঁটেছে? গত 28 বছর ধরে ইন দি নেম অফ লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এলপিজি, এই প্যাকেজের নামে ধীরে ধীরে যারাই গভর্নমেন্টে থাকুন, ধীরে 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 ভারতীয় অর্থনীতির ব্যাকবোনটাকে শেষ করে দেওয়া হচ্ছে। আজকে ভারতীয় অর্থনীতির অন্যতম প্রমিসিং জায়গা হচ্ছে কোনটা? মেডিসিন ইন্ডাস্ট্রি। এই মেডিসিনে ভারতবর্ষ কিন্তু এখন আমরা গোটা ওয়ার্ল্ডের ভ্যাকসিনের 50% আমরা এক্সপোর্ট করি। এটা কিন্তু গত বছর পর্যন্ত স্ট্যাটাস আমাদের ছিল। এবার আমি কেন বলছি আপনাকে, এই মেডিসিন ইন্ডাস্ট্রি যেটা আমাদের, এই ইন্ডাস্ট্রিরও 74% এফডিআই গত বছর কিন্তু এই সরকার অ্যালাউ করেছে। আমাদের ছোটখাটো রিটেল মার্কেট, সবজি বাজার, কাপড়ের বাজার, এগুলোতে পর্যন্ত ফরেন মাল্টিন্যাশনাল এমএনসি গুলো যাতে ঢুকতে পারে, তার জন্য আমরা রিটেল মার্কেটেও কিন্তু এফডিআই অ্যালাউ করে দিয়েছি। তাহলে আমাদের যেখানে দীর্ঘদিন একটা ট্র্যাডিশন ছিল যে 49% পর্যন্ত এফডিআই বা বেসরকারি বিনিয়োগ, কারণ কন্ট্রোলটা থাকতে হবে গভর্নমেন্টের কাছে। গত 6-7 বছর লক্ষ্য করছি আমরা পুরোপুরি ভাবে ব্যাপারটাকে মার্কেটের হাতে পুরোপুরি ভাবে ছেড়ে দেওয়া হলো, এবং আমাদের ছোট এবং আইসক্রিম ফ্যাক্টরি পর্যন্ত এখন এমএনসির সঙ্গে কম্পিট করছে। অর্থাৎ আস্তে আস্তে যখন আমাদের দেশীয় শিল্পগুলো মৃতপ্রায় হয়ে গেল, মরে গেল, যতগুলো রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র ছিল, প্রত্যেকটা বছর আমাদের নবরত্ন ছিল, নবরত্নকে ধীরে ধীরে শেষ করে দেওয়া হলো। নবরত্ন কিন্তু ওয়াজ আন্ডার স্ট্র্যাটেজিক সেক্টর, আপনি আসছে ওই জায়গাটায়, স্ট্র্যাটেজিক সেক্টর। নবরত্ন ছিল স্ট্র্যাটেজিক সেক্টর। আমাদের একটা সময় টোটাল স্ট্র্যাটেজিক সেক্টর ছিল 27, তার মধ্যে যেমন বেসিক ধরুন, এখন স্ট্র্যাটেজিক সেক্টরও বেসরকারি ক্ষেত্র ঢুকছে। এখন স্ট্র্যাটেজিক সেক্টরের মধ্যে শুধুমাত্র যেটা রাখতে চাইছে ডিফেন্স এন্ড ডিফেন্স রিলেটেড 4টে ইন্ডাস্ট্রি, পরিষ্কার কথা। এই নির্মলা সীতারামনের যে ঘোষণা, না ডিফেন্সও তো ঢুকছে বেসরকারি, কারণ আমি আসছি, ডিফেন্স এন্ড ডিফেন্স রিলেটেড এই 4টেকে বলছে স্ট্র্যাটেজিক। তাও কতটা স্ট্র্যাটেজিক সেটা কিন্তু গভর্নমেন্ট টাইম টু টাইম রিভিউ করবে, এবং রিভিউর মধ্যে দিয়ে গভর্নমেন্ট উইল ডিসাইড। এবং স্ট্র্যাটেজিক ক্ষেত্রে 4টের বেশি ইন্ডাস্ট্রি থাকবে না। আবার একই সঙ্গে দেখুন এটার সঙ্গে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে মিশিয়ে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি উনি বলছেন। এবং রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে স্ট্র্যাটেজিক ক্ষেত্রে পর্যন্ত বেসরকারি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, এটাকে কিন্তু অ্যালাউ করা হবে। স্পেসিফিক একটা কথা জিজ্ঞেস করি, এতে কি মানে এই কর্মসংস্থান এবং দেশের উৎপাদনের প্রতি দায়বদ্ধতা ক্ষেত্রে সরকার কি হাত তুলে নিল? আপনি কি এক কথা, এটা এই প্রসেসটা কিন্তু আজকে না, আমি বলছি এই প্রসেসটা চলছে দীর্ঘদিন থেকে। এবং দেখবেন দুটো জায়গায় চূড়ান্ত ভাবে, এক হচ্ছে যে তোমরা দেশীয় জিনিস ব্যবহার করো, যেটা নরমালি কি হয়, আজকে যারা ক্ষমতায় আছেন তাদের তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, এবং তারা একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিয়ে বড় হয়ে এসেছেন। এই ব্যাকগ্রাউন্ডটা পরিষ্কার তাদের শেখায় যে দেশীয় জিনিস পারলে পারে তুমি আমার গবাদি পশু, তারও যে বর্জ্য পদার্থ গুলো আছে সেইগুলোকে পারলে ব্যবহার করো, কারণ ওটা আমার দেশীয়। কারণ দেশি গরু হচ্ছে মাতা, আর অস্ট্রেলিয়ান গরু কিন্তু কাকিমা। অতএব বিদেশে চলবে না, সবটাই দেশি। আর একটা হচ্ছে দেখবেন স্লোগান, যে চীনা জিনিস বর্জন করো। এইখানটাই আপনার কথার উত্তরটা কিন্তু এর মধ্যে আছে। প্রথমত হচ্ছে তাহলে দেশি জিনিসে যদি আমি ব্যবহার করবো, তাহলে দেশীয় শিল্প কারখানাগুলোকে কেন নষ্ট করলাম? একদম। আমি যদি দেশীয় আত্মনির্ভরশীল পথে হাঁটবো, তাহলে পরে কেন আমি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে একটার পর একটা বিক্রি করে দিলাম, এবং প্রত্যেকবার বাজেটের একটা বড় অংশ আসছে রাষ্ট্রীয় সংস্থা বিক্রি করে। আমি বিএসএনএল শেষ করলাম, আমার প্রফিট মেকিং এয়ার ইন্ডিয়া শেষ করলাম। রেল এমন একটা মনোপলি সরকারি ক্ষেত্র, যেটা ভারতবর্ষের সব থেকে বেশি লাভজনক ক্ষেত্র, সেই লাভজনক রেলটাকে পর্যন্ত ধীরে 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 এখন কিন্তু মানে স্টেশনগুলোকে এনলিস্ট করা হচ্ছে, তালিকা তৈরি করে স্টেশনগুলোকে কিন্তু বেশি বেশি তুলে দেওয়া, সিভিল এভিয়েশনে চলে যাচ্ছে। এবং যখন এই দুটোই দেখুন, তাহলে একটা হচ্ছে দেশীয় অর্থনীতির কথা বলে আসলে কিন্তু দেশীয় অর্থনীতিকে দুর্বল করা হচ্ছে। আর পাশাপাশি চীনা জিনিস বর্জন করা বলা হচ্ছে। আপনি জানেন চীন থেকে আমরা আমাদের যে মেডিসিন ইন্ডাস্ট্রি, তার 100% র মেটেরিয়ালস আছে চায়না থেকে। আচ্ছা, আমাদের টোটাল যে ইম্পোর্ট এই বছর গত বছরের টোটাল ইম্পোর্টের 16%, আমাদের টোটাল ইম্পোর্টের 16% আছে চায়না থেকে। আর আমেরিকা থেকে কত আসে আমাদের বন্ধু রাষ্ট্র তথাকথিত, সেখান থেকে মাত্র 6%। 2014 সালে চায়না থেকে আমরা ফিনিশড প্রোডাক্ট আমদানি করতাম পার ক্যাপিটা, মাথা পিছু আপনার আমার জন্য 3000 টাকা। এখন বছরে 2019 সালের রেকর্ড বলছে আমরা 6000 কোটি টাকার আমরা চাইনিজ দ্রব্য মাথা পিছু আমরা ভারতে আমদানি করে থাকি। তাহলে আত্মনির্ভরশীল গল্পটা কোথায়? হাত পা ভেঙে দিয়ে
আমাকে বিছানায় শুইয়ে দিয়ে এবার বলা হচ্ছে যাও তুমি 100 মিটার দৌড়ো। এটা বুঝলাম, এটা দীর্ঘকালীন ব্যাপারটা চিন্তা। আমি আপনার এটা থেকে সুইচ ওভার করি, ভালো লাগছে। আমি ওই জায়গাটাতে ওই ল্যাসটাতেই আসতে যাচ্ছি, আপনি যেখানে শেষ করেছিলেন। এই যে মানে কর্মসংস্থান এবং দেশের উৎপাদনের প্রতি কি দেশের সরকার হাত তুলে নিল, নাম্বার 1। নাম্বার 2, দায়বদ্ধতা থেকেও এটাও যদি বলি। আর রাষ্ট্রায়ত্ত সংস্থার যে সংজ্ঞা, যেটা আমরা বুঝতাম, ডেফিনেশনটা কি চেঞ্জ হতে চলেছে? সেটার সঙ্গে যদি আপনি অ্যাড করেন প্রতিরক্ষার ক্ষেত্রে যে বিদেশি বিনিয়োগ বাড়াচ্ছে 49 থেকে মানে 74 বা 74% চলে যাচ্ছে, এতে দেশের নিরাপত্তার কি হবে? প্রতিরক্ষা হচ্ছে একটা ক্ষেত্র। আমি মনে করি দেশের নিরাপত্তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানুষের খাদ্যের নিরাপত্তা। আমি কোনোটাকে কম গুরুত্ব বলছি না, কিন্তু মানুষ, অর্থাৎ প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, জান হ্যায় তো জাহান হ্যায়, আগে বাঁচো তারপরে এবার তুমি অন্য কিছু চিন্তা ভাবনা করো। সবই ঠিক আছে, থিওরিটিক্যালি ওকে। সমস্যাটা হচ্ছে আপনার কি, এখনকার যে অবস্থা, এই যে সর্বশেষ যে আপনার বিভিন্ন সংস্থার যে এস্টিমেট, সেটা বলছে আমাদের এই যে মানে আপনার জানে তো জানে বলেন, তো রিসেন্টলি তো আবার বলছেন যে লোকাল কে লিয়ে ভোকাল হনা। হ্যাঁ, না বলছি আমি যে আমাদের জিডিপি এই কোয়ার্টারে 45% কমে যাবে, এবং এই যে ফিনান্সিয়াল ইয়ার 1920-21 এটা 10.8% কমে যাবে, মাইনাসে যাবে। হ্যাঁ, হয়ে যাবে এটা। এবং এই যে স্টিমুলাস কথাটা বলছে, অর্থনীতির পরিভাষায় কিন্তু স্টিমুলাস হলে পরে জিডিপি বাড়ার কথা, একদম ঠিক, মানে রেট অফ গ্রোথ অফ জিডিপি উইল বি পজিটিভ। আমাদের এখানে কিন্তু এটা স্টিমুলাস বলা যাবে না, বড় যে প্যাকেজ, ইট ইজ ওকে, প্যাকেজ আপনার হয়তো বলা যেতে পারে এটা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, একটা জিনিস এখানে লক্ষ্য করতে পারবেন, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ইকোনমিক রিফর্মস অ্যান্ড কোভিড-19 রিলেটেড মেজার্স। এটার মধ্যে সম্পর্কটা কোথায় আমরা বুঝতে পারছি না। একটা হচ্ছে ইকোনমিক রিফর্মস হচ্ছে লং টার্ম ইস্যু, আর কোভিড যে রিফর্মস, রিলিফ রিফর্মস, এটা হচ্ছে আমার একদম ভেরি শর্ট টার্ম। এটার মধ্যে যে রিলেশনটা, প্লাস এই যে ইকোনমিক রিফর্মস এর কথা বলা হচ্ছে, তার টাইম ফ্রেমটা কোথায়, কত পিরিয়ডে আপনার এটা হবে, এটা এই সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের যারা অর্থনীতির সঙ্গে আমরা যারা যুক্ত আছি, আমাদের মাথার মধ্যে কিন্তু এই জিনিসগুলো আসছে। বলা হচ্ছে যে এই কোভিড-19 এর কারণে অর্থনীতিতে প্রায় 13 লক্ষ লোকের কর্মচ্যুতি ঘটে, 13 কোটি, প্রায় 14 কোটি লোকের কর্মচ্যুতি ঘটে যেতে পারে। তারপরে প্রায় 12 কোটির মতো লোক তারা মানে পভার্টি রেখার নিচে চলে যাবে। এই ধরনের অনেক সমস্যা আমাদের, যেখানে বেকারের রেট ছিল 7.1%, বলা হচ্ছে ইট উইল শুট আপ টু 35%, 35% পর্যন্ত এটা বেড়ে যেতে পারে আপনার। এখন রিফর্মস এর কথা আপনি যেটা বলছেন, এটা হচ্ছে আমি কি বলবো আপনার, এটা অনেকটা ঘোলা জলে মাছ শিকার করার মতো। আপনার এই যে প্রাইভেটাইজেশনের কথা এখানে বলা হচ্ছে, কি বলা হচ্ছে আপনি দেখবেন, আমাদের অর্থনীতির মৌলিক ক্ষেত্র হচ্ছে আপনার কয়লা, মিনারেলস, তারপরে স্ট্র্যাটেজিক ক্ষেত্রের মধ্যে সেখানে আছে স্পেস, আছে আপনার অ্যাটমিক পাওয়ার আছে আপনার, সমস্ত জায়গাতে কিন্তু এখন আপনার প্রাইভেট পার্টিকে ঢুকানোর ব্যবস্থা কিন্তু এই দুঃসময়ের মধ্যে করা হয়েছে। এটা আমাদের কিন্তু বুঝতে হবে এটা। এবং এই সময় সারা পৃথিবীতে যেখানে মন্দা পরিস্থিতি চলছে, and the chance of getting recovery, এটা খুব ব্লিক, স্বল্প সময়ের মধ্যে এর থেকে বেরিয়ে আসা এটা খুবই সম্ভব না, এটা অসম্ভব। এটা সেই পরিস্থিতিতে আমরা বলছি আমাদের পাবলিক সেক্টর ইউনিটকে আমি প্রাইভেটাইজ করতে চাইছি। আমি তার মানে কি, সঙ্গে কি বলছি আপনি এগুলো লক্ষ্য করতে হবে। আপনার আত্মনির্ভরশীল ভারত, তার মানেটা কি? সেলিম বলেছে বিদেশি পণ্য বর্জন করো। এটা একটু গভীরভাবে যদি আমরা চিন্তা করি, যে আপনি কয়লা ক্ষেত্র বলুন, আপনি এখানে মিনারেলস এর কথা বলুন, আপনি মহাকাশ গবেষণার কথা বলুন, আপনি পরমাণু ক্ষেত্রটা বলুন, যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে ইন্ডিজেনাইজেশন যেটা বলে আপনার, যে আত্মনির্ভরশীলের নাম দিয়ে সেখানে যেটা হবে, কারণ বাইরের থেকে এখন কেউ আসবে না,
সারা বিশ্বের পরিস্থিতি এখন খারাপ, কে কোথায় পুঁজি ইনভেস্ট করবে আপনার? সুতরাং কিভাবে আপনার আমার দেশের যারা পুঁজিপতি যারা আছে কম পয়সায়, যেহেতু কেউ তো আসবে না এখানে, বিডিং পার্টি আপনার সেখানে থাকবে না। এবারের যে আপনার প্যাকেজের মধ্যে একটা কি করেছে আপনার 200 কোটি টাকার উপরে যদি কোনো আপনার ইয়ে হয় প্রতিরক্ষার ক্ষেত্রেও, সেখানে এটাকে বলেছে এটাতে ওয়ার্ল্ড ওয়াইড এখন আপনার ইয়ে লাগবে না, যেটাকে আপনার ওই টেন্ডার বলে সেটা লাগবে না। এটা 200 কোটি টাকার মধ্যে হলে আমার দেশীয় সংস্থাগুলি সেটা মানে এটাকে কমপ্লিট করতে পারবে। এমএসএমইর ক্ষেত্রে আপনার কি করেছে, সেখানে কিন্তু সংজ্ঞাটাকে পরিবর্তন করেছে, লিমিটটাকে বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, যেমন আগে 50 কোটি টাকা হলে এটা, 100 কোটি টাকা হলে এটা, 150 কোটি হলে এটা, 200 কোটি হলে এটা, এখন লিমিটটাকে বাড়িয়ে দিয়েছে আপনার। বুঝতে পারছেন তো এটা? তার মানে তারা এখানে একটা সেক্টর তারা কিন্তু সুবিধা নেবে এখানে। তাহলে এই যে এখনকার প্রাইভেটাইজেশনের জন্য যে ইকোনমিক রিফর্মস এর কথা বলা হচ্ছে, এটি যে লং টার্ম ইস্যু, কিন্তু শর্ট টার্মে এটাকে কঠিন পরিস্থিতিতে, দেশের কঠিন পরিস্থিতিতে এটাকে তুলে দেওয়া হলো। যেহেতু বাইরের থেকে কম্পিট করার মতো কোনো পার্টি এখানে পাওয়া যাবে না, আমার দেশীয় যারা বৃহৎ পুঁজিপতি যারা আছেন তারা সেখানে কম্পিট করবেন, এবং ইট ইজ ফাইনাল আলটিমেটলি দে উইল গেট দ্য বিট। তারাই সেখানে, অর্থাৎ কম দরে আমার যে রাষ্ট্রীয় সম্পদ যেটা আছে সেটাকে আমি কিন্তু জলের দরে আমি বিক্রি করে দিতে যাচ্ছি। এইরকম একটা পরিস্থিতি কিন্তু এই ডামাডোলের মধ্যে আপনার আমরা কিন্তু পড়ে যাচ্ছি। আপনার কৃষির ক্ষেত্রে কথা বলুন, পরিকাঠামোর কথা বলুন, যেখানেই যাচ্ছেন আপনি আপনার সেখানে দেখা যাচ্ছে কি ঋণের মাধ্যমে 40,000 কোটি টাকা বাদ দিয়ে ঋণগ্রস্ত কৃষককে বলছে তুমি আরো ঋণ নাও, ঋণ মকুব করো, তাহলে তাদের বোঝাটা কিছু মানে লাঘব হবে। এটা নিয়ে কোনো শব্দ, হ্যাঁ, এটা অনেকটা আমরা যে বই পড়েছিলাম, তুমি যত দিয়েছো আমায় ঋণই তত করেছো বেশি। হ্যাঁ, তুমি আমার যত সাহায্য করছো আমি তত বেশি ঋণগ্রস্ত হয়ে পড়ছি। এই যে একটা পরিস্থিতি, এটা আজকের আমাদের অর্থনীতির গত 5-6 বছর ধরে পাবলিক সেক্টর ইউনিটের আপনি প্রশ্ন করেছেন, এখানে যে পলিসি সরকার নিচ্ছে, পাবলিক সেক্টরের যে তার যে ক্ষমতা, সেটা কিন্তু প্রচন্ড ইরোশন হচ্ছে আপনার। এই যে ডিন্যাশনালাইজ করা, ডিসইনভেস্টমেন্টের নাম দিয়ে আপনার এখানে এই যে 49 থেকে 74 যে করা হবে, এটা তো আপনার প্রাইভেট সেক্টরের কাছে এটা বিক্রি করতে হবে। এখান থেকে একটা আসবে অর্থ আসবে, এটা কিন্তু ফাইন্যান্সিং এর ক্ষেত্রে এটা উল্লেখ করে নাই। কত কোটি টাকা আসবে, যে এখান থেকে একটা টাকা তো আসবে, সেটা কিন্তু কোথাও সেটা উল্লেখ করা নাই। শুধু পলিসিটার কথা বলেছে যে এটা আপনার এটা প্রাইভেটাইজ করা হবে। এটা কারণ এখানে বলছি এখন শুধু সরকারি ক্ষেত্র না, এখানে বেসরকারিদের অংশগ্রহণ, এটা হলে আরো সুবিধা হবে। আকাশ বলছে আমাদের যে রাস্তা কমবে, এখানে গবেষণার ক্ষেত্রে ইসরো সব জায়গাতে যদি প্রাইভেট পার্টনারশিপ হয় সেখানে পিপিপি মডেলে, তাহলে সেখানে আমাদের গবেষণা এই সমস্ত বিষয়ে আমরা আরো অনেক বেশি এগিয়ে যেতে পারবো। কিন্তু বলতে একটা কথা আসছে যে এই প্রতিরক্ষার ক্ষেত্রে যদি বিদেশি বিনিয়োগ ঘটে, বিদেশি ফার্ম টার্ম যদি আসে, তাহলে যে আমাদের যে প্রতিরক্ষার ক্ষেত্রে যে স্ট্র্যাটেজিক ইস্যুটা যেটা থাকে, আমাদের নিজস্ব যে নিরাপত্তার বিষয়টা থাকে, গোপনীয়তাটা থাকে, সেটা কতটুকু থাকতে পারে? সেটা কি কিছু আছে এখন? আপনি যখন আপনার স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স যখন আপনি করেন, সেখানে আপনার গোপনীয়তা কিছু থাকে। আপনি যখন আপনার সমুদ্রকে ব্যবহার করতে দিচ্ছেন, আপনি যখন আপনার বিমানবন্দরকে ব্যবহার করতে দিচ্ছেন, আপনি যখন যৌথভাবে আপনি সামরিক মহড়া দিচ্ছেন, হ্যাঁ, এটা তো এখন আজকে মানে একদম পরিষ্কার এগুলো যে আপনি স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বলে আপনার ভিতরটা তো একেবারে খুলখুলা করে দিয়েছেন আপনি। এখানে আপনার এই যে বিষয়টা, এবং একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার এই যে আমাদের কিছুদিন আগে যে আমরা হেলিকপ্টার ক্রয় করলাম, এটা নিয়ে অনেক ইস্যু হয়েছে। কি হেলিকপ্টার এটা? মানে প্রধানমন্ত্রী না 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 না, ইয়ে থেকে আমেরিকা যেটা দেবে আর কি। না না, ফ্রান্সের থেকে আমরা যেটা কিনলাম, এটা রাফেল বিমানটা। হ্যাঁ, আমরা হয়তো ভবিষ্যতে দেখবো এই ধরনের আরো মানে কিছু ডিল সেখানে হবে, যেখানে আমাদের ওই দেশীয় উৎপাদনের নামে আমাদের দেশে বড় বড় শিল্পপতিরা সেখানে অংশগ্রহণ করবে, অফটেক পার্টনার বলে তারা সেখানে অংশগ্রহণ করবে। আমরা মানে দেখতে পাবো। একটা ইঙ্গিত দিয়ে দিলেন, আত্মনির্ভরতার কথা আপনি বলছেন বলে বিদেশি বিনিয়োগের দিকে ঝুঁকছেন। আত্মনির্ভরতা সেখানে কোত্থেকে
কোন জায়গাটায় ওপেন হবে, কিভাবে সম্ভব? বিদেশি বিনিয়োগ ঢুকলো, আবার বলছেন আত্মনির্ভরশীলতা, আমি তো আগেই বললাম এটা তো আমরা কিভাবে সম্ভব? আপনি কি কন্ট্রাডিক্ট করছেন না? হবে না তো। আমি তো বললাম যে বকর তাও তো আমি তো সোনার পাথর বাটি বললো, আমরা বললাম সোনার পাথর বাটি, এখন আপনার কোত্থেকে বিদেশি বিনিয়োগ আসবে কোত্থেকে? হবে না তো। সব সারা বিশ্বে যেখানে মন্দা পরিস্থিতি, কোথাও বিনিয়োগের পরিবেশ নেই, রাইট, সেখানে আপনার ভারতবর্ষে কেন মানুষ দৌড়ে দৌড়ে আসবে বিনিয়োগ করার জন্য? সেটাই আমার কাছে আরেকটা জিনিস জানতে ইচ্ছে করছে, যেটা মানে কৃষির দিকে ঢুকছিলেন ভূপালদার কাছে ওই বিষয়টা যাব। 1 লক্ষ কোটি টাকার ঘোষণা করেছেন থার্ড ডেতে কৃষকদের, সেখানে কি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, মানে গুদাম ঘর করবে আর হিমঘর ইত্যাদির পরিপ্রেক্ষিতে, কিন্তু এই যে ফসলের দামের, লাভজনক দামের কিছু আছে কি এটার ভেতরে? না, কিছু ঘোষণা কি আছে? না না না, সব থেকে যেটা কৃষকদের জন্য মোটো দুটো বিষয় আছে। একটা হচ্ছে 2 লক্ষ টাকার ক্রেডিটের, সফট হ্যাঁ ক্রেডিট। হ্যাঁ, সফট এই ক্রেডিট, 20 লক্ষ টাকা প্যাকেজের মধ্যে আছে 2 লক্ষ কোটি টাকা সফট ক্রেডিট কৃষকের। এটা তো ঋণ ফেরত দিতে হবে। এই ক্রেডিটটা কিন্তু কিষাণ বিকাশ পত্রের মধ্যে হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ। এবং এটা কিন্তু ফেরত দিতে হবে। কেমন? তার মানে কৃষক কিন্তু আবার গ্রস্ত হবে। হয়ে পড়বে। এটা একটা। সেকেন্ড হচ্ছে যে 1 লক্ষ কোটি টাকা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আপনি যেটা বললেন, তার মানে গোদামঘর হোক, রাস্তাঘাট হোক, ছোটখাটো একটা সেচের ব্যবস্থা হোক, একটু করা হলো, ভালো। এখন প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে যে শুধুমাত্র কৃষি ক্ষেত্রে এখন যা পরিস্থিতি, এখন কৃষির জন্য বড়সড় সাবসিডি দরকার ছিল, একদম, মানে এগ্রিকালচারাল সাবসিডি ইন ফার্টিলাইজার, এগ্রিকালচারাল সাবসিডি দরকার ছিল, এমনকি লেবারের ক্ষেত্রে এগ্রিকালচারাল সাবসিডি দরকার ছিল। ধরুন এমজিএনরেগার প্রকল্পে মাত্র 40,000 কোটি টাকা অ্যাডিশনাল বরাদ্দ করা হলো, এইটাকে অন্তত পক্ষে আরো অনেক বেশি বাড়ানো যেতে পারতো, বাড়িয়ে ওই আমার যে রেগার যে শ্রমটা, এই শ্রমটাকে কিন্তু মার্জিনাল যারা প্রান্তিক শ্রমিক, কৃষক অথবা ছোট কৃষক, তাদেরকে কিন্তু এই শ্রমটা কিন্তু তাদের জমিতে কাজে লাগানো যেত। এইটা করলে কি হতো, একদিকে ফার্টিলাইজার সাবসিডি, আপনার পেস্টিসাইড সাবসিডি, ইনপুট সাবসিডি, পাশাপাশি ইরিগেশন সাবসিডি এবং সাবসিডাইজ লেবার বা গভর্নমেন্ট লেবার যদি ওই প্রান্তিক কৃষক এবং ছোট কৃষককে দেওয়া যেত, তাহলে কৃষি কিন্তু মেরুদণ্ডটা শক্ত হতো। এখানে যেটা করা হলো উল্টোটা, বলা হচ্ছে কৃষককে আমি 2 লাখ টাকা ঋণ দেবো ইত্যাদি বলা হলো, সঙ্গে সঙ্গে কৃষি পণ্যের যে বাজারের উপর সরকারের যে নিয়ন্ত্রণ, সেটাকে উইথড্র করা হলো। এই নিয়ন্ত্রণ তোলা মানে হলো আপনার ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী যে এই ফড়িয়ারা কিন্তু এখানে ঢুকবে। দ্বিতীয়ত, গোটা দেশকে বলা হচ্ছে কৃষির জন্য ওপেন মার্কেট। তার মানে এটা কিন্তু আসলে এই যে বিদেশি বিনিয়োগ যারা আসবে তাদের সুবিধা করে দেওয়ার জন্য, সমস্ত স্টেটে তাদের নির্বিঘ্নে যাওয়ার জন্য এই জায়গাটা তৈরি করে দেওয়া হলো স্বামীনাথন কমিটির সুপারিশ মেনে। আরেকটা তো ছিল 50% করে যে কৃষকের উৎপাদন ব্যয়ের 50% বেশি দাম শস্য করে, এটা নিয়ে আলোচনা চলছিল, এটা কি হলো? স্বামীনাথন কমিটি, হ্যাঁ হ্যাঁ, আমি ওটাকেই স্বামীনাথন কমিটি। স্বামীনাথন কমিটির সুপারিশ মেনে কৃষকের মোট উৎপাদন 50% ধরে যে দামটা হবে, এবং সেটা কি মূল্য কিন্তু বাজার মূল্যে ধরতে হবে তাকে। এই যে একটা আলোচনা, সেটা কিন্তু করা হয়নি। এতগুলো বাজেট গেল, কোথাও কিন্তু ফুল ফ্লেজের স্বামীনাথন কমিটির সুপারিশকে মেনে নেওয়া হলো না। এখন যখন এই ক্রাইসিসটা চলছে, কৃষক যখন তার পেট কিন্তু পিঠে থেকে গেছে, এই সময় দাঁড়িয়ে কৃষকের ফসল বিক্রি হচ্ছে না, হাজার হাজার, আমার ত্রিপুরাতেও 50,000 কোটি টাকার ফসল নষ্ট হয়েছে, হাজার হাজার কোটি টাকার ফসল যখন বাজারে মাঠে নষ্ট হচ্ছে, এই সময় কৃষককে বড়সড় সাপোর্ট দেওয়া দরকার ছিল। এই সাপোর্টটা ইন টার্মস অফ প্রাইস, মানে ন্যূনতম দামটাকে এই সময় স্বামীনাথন কমিটির সুপারিশ মেনে কৃষি পণ্যের ন্যূনতম দামটা ঠিক করে না উচিত, এটা হলো না। কৃষি পণ্যের উপর বাজারের উপর সরকারের নিয়ন্ত্রণ দরকার ছিল, সেটা উইথড্র করে নেওয়া হলো। কৃষিতে সাবসিডি দরকার ছিল, সেটা দেওয়া হলো না, বরং ঋণগ্রস্ত কৃষককে আরো ঋণগ্রস্ত করার জন্য 20,000 কোটি টাকা প্রকল্পের নামে তাকে 2 লক্ষ কোটি টাকা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হলো। তার মানে সবটা মিলিয়ে আগেরটা রইলই। তাহলে কৃষির যতটুকু বুস্ট আপ পাওয়ার কথা ছিল, বুস্টিং পাওয়ার কথা ছিল, কৃষি কিন্তু ততটা বুস্ট আপ হলো না এবং হবে না। এই সমস্যা কিন্তু রয়ে গেল। বলতে আরেকটা বিষয় এসছে, দ্বিতীয় দিন উনি ঘোষণা করেছেন কতগুলি ব্যাপারে, যে অত্যাবশ্যক পণ্য আইন যেটা, সেটা শিথিল করেছেন। 2 নম্বর হচ্ছে যে মানে দানা শস্য, ডাল, তেলের মজুদ ভান্ডার, যে নিয়ন্ত্রিত মজুদ ভান্ডার, এটাও তুলে দিচ্ছেন। তাহলে থাকবেটা কি? মানে সব কি ফোরেদের হাতেই চলে যাবার সম্ভাবনা রয়েছে? এটা তো সেলিম বাবু তো বলছিলেন, মানে আসলে এখন সবকিছু খোলামেলা করে দেওয়া, সরকারের যে দায়িত্ব যেটা, সেটা হচ্ছে আপনার মানে এটাকে শুধু প্রশাসনিক
খবরদারি করাটা মানে এই কিষাণ ক্রেডিট কার্ডের কথাটা যেটা বলছে সেটাও আইওয়াস। এরকমই সমস্ত কিছু আপনার এগুলো, এবং এই যে আপনার থার্ড ফেজে যেটা সেখানে সেকেন্ড Second phase-এ, যেটা হ্যাঁ। সেকেন্ড ফেজে 3.1 লক্ষ কোটি টাকার প্যাকেজ যেটা বলা হয়েছে, সেটার মধ্যে এখানে সেলিম উল্লেখ করেছে এটা সরকারের এডিশনাল কত টাকা লাগবে, অনেকগুলো আপনার বাজেটে কিন্তু ধরা আছে, একদম বাজেটে ধরা আছে হ্যাঁ, একদম। 3 লক্ষ কোটি টাকা। সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে মাত্র 16,000 কোটি টাকা লাগবে সরকারের এডিশনাল, বাকিটা কিন্তু বাজেট অরিজিনালি ওই যে 20-21-এর যে বাজেট সেখান থেকে কিন্তু বাকি টাকাটা সেখানে আসবে, আসবে। নতুন কিছু আপনার এখানে নেই এটা। ঠিক। তারপরে থার্ড ফেজে যেটা বললেন যে 1 লক্ষ 5 হুম 1.5 লক্ষ কোটি টাকা, হুম সেখানেও সরকারের এডিশনাল এক্সপেন্ডিচার হতে মাত্র 6,000 কোটি টাকা, একদম বাকিটা কিন্তু বাজেটের মধ্যে কিন্তু ধরা আছে, হ্যাঁ। ধরা আছে হুম, এটা। হুম, না, আমি যেটা বলছিলাম আপনার প্রশ্ন সঙ্গে রিলেট করে সেটা হ্যাঁ। হচ্ছে যে কৃষি ক্ষেত্রটা হুম। এখন হচ্ছে মোস্ট ভালনারেবল এটা, একদম হ্যাঁ, যদি ফার্মারদের কথা আমরা চিন্তা করি, হুম যদি আমরা এগ্রিকালচার লেবারদের কথা আমরা চিন্তা করি, হুম। এগ্রিকালচার প্রোডাকশনের কথা আমরা চিন্তা করি, এবং এগ্রিকালচার প্রোডাকশনের উপর নির্ভর করছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন হুম আপনার। হুম হুম এবং এই যে লকডাউন, হুম। আমাদের লকডাউনের উদ্দেশ্য কি? চেইনটাকে ভেঙে দেওয়া, হুম রোগটা যাতে একজন থেকে একজন ছড়াতে না পারে সেই তার কারণে আমরা বলছি চেইনটাকে ভেঙে দাও। হুম কিন্তু এই লকডাউন যেটা করেছে সমস্ত প্রোডাকশন চেইনগুলোকে একবার পুরো ব্রেক করে ব্রেক দিয়েছে করে দিল। আপনার। হুম হুম এটা মারাত্মক লকডাউন এফেক্ট এটা আপনার হুম উৎপাদন ক্ষেত্রগুলোকে একটার সঙ্গে একটা, এই যে কৃষির সঙ্গে আপনার শিল্পের সঙ্গে বড় শিল্পের সঙ্গে সবার ক্ষেত্রে, এই যে একটার সঙ্গে অর্থনীতির একটা ক্ষেত্রের সঙ্গে আরেকটা ক্ষেত্রে, এবং একটা ক্ষেত্রের মধ্যে বিভিন্ন অংশের মধ্যে যে সম্পর্ক, যে জিনিসটা সমস্তটা কিন্তু একেবারে ব্রেক হয়ে গেছে। হুম এবং এই যে সম্পর্কগুলো এগুলো কারা মেনটেন করে? এটা কাদের মাধ্যমে? মানুষ, শ্রমিক, তাদের মাধ্যমে আপনার সম্পর্ক ব্রেক হয়ে যাওয়া মানে কি? তাদের উপরে অ্যাটাকটা আসছে সবচেয়ে প্রথমে, ঠিক। তাদের রুটি রোজগারের প্রশ্ন, হুম তাদের জীবন জীবিকার প্রশ্ন, সেটা সবচেয়ে মারাত্মক ভাবে কিন্তু এফেক্ট হয়ে যাচ্ছে। এই যে মাইগ্রেন্ট লেবারের উপরে যে অ্যাটাকটা সেটা কি একই এটা কি বিষয় আপনার, হ্যাঁ একই বিষয় এটা, কারণ ওরা আজকে আপনার এখানেও একটা বিপজ্জনক বিষয় আসছে এটা। হ্যাঁ। আমরা ধরুন গুজরাটে গেলাম, অর্থনীতির উপর প্রভাব পড়বে না? অবশ্যই তারা কাজের সন্ধানে সেখানে গেছে, হুম। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে কেন সেখানে গেল? আমার এখানে কাজের সুযোগ নেই, ঠিক সেখানে তার সুযোগ আছে, সেখানে সে গেছে। গেছে। সুযোগ আছে মানে কি? ওখানে প্রোডাকশন হচ্ছে আপনার, উৎপাদনে নিয়োগ করছে উৎপাদনটা নিজেকে, হচ্ছে। শ্রম নিয়োগ। উৎপাদন ক্ষেত্রে শ্রমিক সেখানে নিয়োগ একদম হচ্ছে আপনার। একদম এখন এই লোকগুলো ফিরে আসছে আপনার, কি অবস্থা হবে এদের? এখানে কাজ পায় না বলে আমার রাজ্য থেকে বাইরে রাজ্যে গেছে, হুম, তাহলে এখানে যে ওরা ফিরে আসছে ওরা এখন চলবে কি করে? একদম সেখানেই আপনার ওই যে প্যাকেটের কথা বলা হচ্ছে, এইটা আপনি যেটা সেটা বললাম, প্যাকেট বারবার বললাম, বলছেন, হ্যাঁ। এটা ওটা তো যে একজনে তো আর 5,000 7,500 টাকা পেত না, অনেক বেশি পেত সেখানে। বেশি বেশি হ্যাঁ সেই জিনিসটা পুরো এই যে চেইনটা, হুম। এটা পুরোটা ব্রেক হয়ে গেছে আপনার। হুম। মানে এটা অনেকটা কালকে যে আপনার এই যে আমফান যে হুম যেভাবে তছনছ করে দিল করে দিল। পুরো বাংলা এবং বাংলা। উড়িষ্যাকে, হ্যাঁ সমস্ত অর্থনীতিটাকে আসলে এভাবে তছনছ করে দিয়েছে কোভিড, এই সমস্ত লকডাউন এবং অন্যান্য যে বিষয়গুলো। হ্যাঁ। সেই জায়গায় এরকম একটা সিরিয়াস বিষয়টাকে যেভাবে সিরিয়াসলি হ্যান্ডেল করার কথা, ঠিক ইকোনমিক কনসিডারেশন মাথায় নিয়ে, হুম। প্লাস যে কমন সেন্স অ্যাপ্লাই করে আমাদের যে ব্যবস্থাগুলো নেওয়া ছিল, সেটা যদি সেভাবে করা হতো মনে হচ্ছে ইট উইল বি মোর এফেক্টিভ, হুম এটা অনেক বেশি কার্যকরী হতো। এটা এখন আপনার এখানে যেটা হবে হুম। যে ডিমান্ড জেনারেট না করলে শিল্প কেন উৎপাদন করতে যাবে এখন? ঠিক তাহলে আগে ডিমান্ডটা, যে অর্থনীতির যে ইন্টারনাল ডিমান্ড যেটা আছে হুম, হুম। সেটাকে কিন্তু আপনার আগে বাড়াতে হবে। এটা যদি বাড়ান তাহলে ডিমান্ডের পরে তখন সাপ্লাইয়ের প্রশ্ন আসবে। হুম। আমাদের যেটা প্যাকেজের মধ্যে যেটা আগে সাপ্লাই, হুম। সাপ্লাই উইল ক্রিয়েট ডিমান্ড, উল্টা পথে রাস্তা হয়ে গেছে আপনার এটা। একদম। এটা কিন্তু ইভেন 1929-30-এ যে আপনার যে মন্দা হলো, হ্যাঁ কেইন্স তো আর বামপন্থী লোক ছিলেন না, বা উনি কোনো কমিউনিস্ট পার্টির লোক ছিলেন না, হুম। উনি তো পুরো ক্যাপিটালিস্ট সিস্টেমের সমর্থক ছিলেন। উনি তখনই বলেছিলেন হুম। যে এই ধরনের মন্দা পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে ডিমান্ড ম্যানেজমেন্ট ইজ দ্য বেস্ট ওয়ে। হুম। হ্যাঁ, যে চাহিদাটাকে বাড়াতে হবে, সাধারণ মানুষের হাতে টাকা পয়সা, ক্যাশ টাকা সেখানে দিতে হবে সেখানে, তাহলে মানুষ
ভয় যেটা সেটাও কেটে যাবে, যে এই যে আমি যে বাজারে যাব, আমি এখন কি খরচ করব, আমার তো টাকা পয়সা কিছুই নেই, বাজারে যাব না, আমি বাড়িতে বসে থাকবো, আমার এটা। তারপরে কি হবে, আপনার কি হচ্ছে এখানে, আমি যেটা বলছিলাম একটু আগে, শুধু এই দিকটা না, আপনার এখন আপনার কি হবে, একদিকে খাদ্যের সমস্যা, একদিকে কর্মসংস্থানের সমস্যা, একদিকে চিকিৎসার সমস্যা। আজকে দেখবেন আপনি এমন পরিস্থিতি হয়ে গেছে সব রাজ্যে, এটা শুধু আমাদের এখানে না, করোনা চিকিৎসা বাদ দিয়ে অন্য রোগের চিকিৎসা হচ্ছে না বললেই চলে এখন। তাহলে এতেও কিন্তু আমাদের অনেক মানে প্রাণহানি কিন্তু ঘটছে। হ্যাঁ, হবে তো। তারপরে যদি আমরা এই যে মাইগ্রেটেড লেবার যারা আছে, প্লাস গরিব মানুষ যারা আছে, এদের যদি দৈনন্দিন জীবনের প্রশ্নটাকে আমরা যদি ঠিক মতো সমাধান করতে না পারি, সেখানেও কিন্তু মানুষের কিন্তু হানির সম্ভাবনা আছে। সুতরাং এই যে কর্মচ্যুতি যেটা হবে, সেটার থেকে মানুষের অনেক সাইকোলজিক্যাল দিকও তো সেখানে ডেভেলপ করবে। আপনার একটা পরিবেশটা এখন অন্যরকম হয়ে গেছে, মানুষ যে বিশ্বাস নিয়ে কিছু একটা করবে, সেটা কিন্তু সেই কনফিডেন্সটা কিন্তু সে আর ফিরে পাচ্ছে না কিন্তু। সুতরাং এই ক্ষেত্রে রোল অফ গভর্নমেন্ট, রোল অফ স্টেট, এটা কিন্তু অনেক বেশি পজিটিভ, অনেক বেশি পজিটিভ দরকার ছিল। সেলিম সাহেব, আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। লকডাউন পর্বে ৬৮,৬৮০ কোটি টাকার ঋণ ছাড় দেওয়া হয়েছে। কৃষকদের জন্য কিছু নেই, মাইগ্রেন্ট লেবারদের জন্য কিছু নেই। একটা তথ্য বলছে ডক্টর অসীম দাশগুপ্তের বক্তব্য অনুযায়ী, যে যদি ৭,৫০০ টাকা করে প্রতি মাসে দেওয়া যায় ৬ মাস পর্যন্ত, তাহলে খরচা হবে 8.74 লাখ কোটি টাকা। ভারত সরকার কি এটা করতে পারতো না? এই যে দিকটা, আর গোপালদা যে প্রশ্নটা রাখলেন, যে এই অর্থনীতিতে এই মাইগ্রেন্ট লেবারদের যে পরিস্থিতি, এই পরিস্থিতি ভারতীয় অর্থনীতিটাকে আরেকটা দুর্দশার দিকে নিয়ে যেতে পারে, এই আশঙ্কা থেকেছে। আপনি কি বলছেন? না, দেখুন, আসলে অর্থনীতির বাইরেও এখানে কিন্তু একটা সাইকোলজি কাজ করছে, একটা মনস্তত্ত্ব। বললেন, এই মনস্তত্ত্ব হচ্ছে যে আমাদের সোসাইটি থেকে শুরু করে গভর্নমেন্ট অব্দি, সরকারের অব্দি যারা আছেন, একটা কোথাও মনস্তত্ত্বের পরিবর্তন ঘটে গেছে। সরকারে যারা আছেন তারাও খুব ভালো করে জানেন যে মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোটের জন্য। ভোট অন দ্য ডে অফ পোলিং, ভোটের দিন সব থেকে গুরুত্বপূর্ণ। আর সাধারণ মানুষ ভোটটা পেয়ে গেলে বাকিটা সাধারণ মানুষ নিয়ে খুব একটা মাথা ব্যথা না করলেও চলবে। আমার কিন্তু অন্য ভারত, ওই যে শুভ দাশগুপ্ত সেই বিখ্যাত কবিতা, যে একটা ভারত ফুটপাতে সই ভিক্ষা করে খায়, অন্য ভারত সুইস ব্যাংকে কালো টাকা জমা। তার মানে দুটো ভারতের গল্প এখানে। কমন পিপল, কোটি কোটি মানুষ, 100 কোটির উপর মানুষ, কমন পিপল, তারা কিন্তু শুধুমাত্র সংখ্যায় পরিণত হয়েছে, নাম্বারে পরিণত হয়েছে। আর তথাকথিত যারা নীরব মোদী বা ধরুন বিজয় মালিয়া অথবা কোন বাবা গুরুদেব, এরা কিন্তু অনেক বেশি দামি হয়ে গেছে আমাদের দেশে এই মুহূর্তে, এবং সেই দামটা আমরাই দিয়েছি। আমরা আমাদের গণতন্ত্রে ব্যবহৃত হতে হতে এমন জায়গায় পৌঁছে গেছি, যেখানে পৌঁছে যাওয়ার পরে এখন কিন্তু সাধারণ মানুষের আর কোনো দাম নেই। পরিযায়ী শ্রমিক, ভোটের জন্য তার যতই দাম থাকুক না কেন ভোটের সময়, অন্য সময় তার দাম নেই। এই জন্যই কিন্তু ৬৮,০০০ কোটি টাকা বা তার থেকেও বেশি এটা দেওয়া হচ্ছে কর্পোরেট ছাড়, ঋণ ছাড়। কিন্তু সাধারণ ট্রেন অথবা ধরুন ৮ টাকা, আপনাকে বলে আপনি যেটা বললেন না, যে যারা আমাদের বিদেশে রয়েছেন যারা, তাদেরকে আনার জন্য ভারত সরকার ফ্লাইট দিচ্ছে, খুব ভালো, তাদেরকে আনাটা ভীষণ জরুরি। কিন্তু আমার দেশে এটা একটা পেন্ডামিক, অতিমারি, কোন মহামারী বা অতিমারিকালীন সময়ে আমাদের কিন্তু আমাদের যে পেন্ডামিক অ্যাক্ট রয়েছে, এই অ্যাক্ট পরিষ্কার বলছে মানুষের সাহায্যার্থে এয়ারফোর্সের বিমান ব্যবহার করা যেতে পারে, মানুষের সাহায্যার্থে সৈন্যবাহিনীকে ব্যবহার করা, সেনাবাহিনীকে ব্যবহার করা যেতে পারত। তাহলে আমরা আগে একটা কথা আমি এর আগেও বলেছি বারবার, ধরুন যে আমরা কিন্তু প্রথম 30 জানুয়ারি আমাদের দেশে করোনা ডিক্লেয়ার হয়েছিল, 30 জানুয়ারি আমরা লকডাউনে গেলাম 24 মার্চ। ইন বিটুইন আমরা 52 থেকে 54 দিন সময় পেলাম। আমরা কেন পরিকল্পনা করে সব ব্যাপারটাকে গুটিয়ে আনলাম না? কেন পরিযায়ী শ্রমিকদের তার জায়গাটা ফিরিয়ে দিলাম না? যদি দেওয়া সম্ভব নাই হলো, তাহলেও 24 তারিখের পরে কিন্তু 4-5 দিন 6 দিন 1 সপ্তাহ লাগতো আমার ট্রেন ব্যবহার করে, এয়ারফোর্সের বিমান ব্যবহার করে পরিযায়ী শ্রমিকদের কিন্তু নিয়ে চলে আসতে পারতাম। আমরা আনিনি। আমরা কৃষকের ঋণ মুকুব করছি না, কারণ কৃষকের মধ্যে কিন্তু ক্ষুদ্র কৃষক বা প্রান্তিক কৃষকের সংখ্যা অনেক বেশি দেন বুর্জোয়া কৃষক। তাহলে আমার বুর্জোয়া কৃষক তবুও মূল্যবান, কারণ আমার গণতন্ত্রে ভোট হয় মানি অ্যান্ড মাসেল পাওয়ারে, পরিষ্কার কথা।
আজকের ভারতবর্ষে 70 বছর পরে, 74 বছর পরে, 73 বছর পরে আমরা একটা জায়গায় এসেছি যেখানে গণতন্ত্রে মানি অ্যান্ড মাসেল পাওয়ার, দুটো এম, এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাহলে মানি অ্যান্ড মাসেল পাওয়ার, এই দুটো যদি আরেকটা এম সঙ্গে যুক্ত হয়েছে মুসলমান, তাহলে মানি, মাসেল পাওয়ার, মানি পাওয়ার, মাসেল পাওয়ার অ্যান্ড মুসলমান, মানে মুসলমানদের সম্পর্কে কিছু কিছু বিরুদ্ধ প্রচার, এই তিনটে বিষয় ঠিক থাকলে আমার ভোটে জিতে যাওয়া যায়। তাহলে আর এবং ভোটের জন্য স্পন্সর করে কারা? তথাকথিত যাদেরকে বলছেন এই কর ছাড় দেওয়া হয়েছে বা যাদেরকে ঋণ ছাড় দেওয়া হলো 68,000 কোটি টাকা, তারা কিন্তু ভোটের অর্থ যোগান দেয়। একদম পরিষ্কার কথা, একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে এটা আমার অ্যাসেসমেন্ট। তাহলে এই ভোটের যে গণতন্ত্র, এইখানে কিন্তু পরিযায়ী শ্রমিক বলুন, ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক বলুন, খেটে খাওয়া গরিব মানুষ বলুন, তাদের একটা সংখ্যা, একটা ভোটের সংখ্যা ছাড়া তাদের কিন্তু আর কোনো মূল্য এখানে নেই। এই জন্যই দেখবেন এবার যে 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ, একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন, প্যাকেজটা 20 লক্ষ কোটি টাকা, সেইখানে 3,500 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে 2 মাসের জন্য পরিযায়ী শ্রমিকদের ফ্রিতে রেশন দেওয়ার জন্য। পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা কিন্তু 8 কোটি, নির্দিষ্ট সংখ্যা এখনো কোনো গভর্নমেন্টের কাছে নেই, তবু মোটামুটি একটা আন্দাজ আসছে মার্চ মাসে এরকম বলেছে 8 কোটি, 8 কোটি বা তার একটু বেশি, 12 কোটির উপরে 8 কোটি পরিযায়ী শ্রমিক যদি হন, তাহলে তাদের পরিবারে যদি 5 জন করেও লোক ধরি, তাহলে কিন্তু 40 কোটি মানুষ কিন্তু তারা অসহায়। এবং তাদের মধ্যে এ পর্যন্ত 350-এর উপর শ্রমিক কিন্তু রাস্তায় মারা গেছে, চোখে জল আসে কেমন এই সত্যটা সামনে এলে। এইবার এই পরিযায়ী শ্রমিকদের জন্য বরাদ্দ করা হলো আপনার কত? 3,500 কোটি টাকা 2 মাসের জন্য, 60 দিন। যদি আপনি এটাকে 8 কোটি দিয়ে ভাগ করেন তাহলে 470 টাকা, তাহলে মাসে কত? মাসে হচ্ছে আপনার 470 টাকা, 437 টাকা, তার মানে মাসে হচ্ছে ধরুন 220 টাকা মতো, কেমন? 220 টাকা হচ্ছে একজন পরিযায়ী শ্রমিকের জন্য। তার ফ্যামিলিতে যদি 5 জন থাকে, তাহলে এক একজনের ভাগে মাসে কত পড়লো আপনি দেখুন, 40 টাকার বেশি না। এই 40 টাকায় 1 মাস কি একটা লোকের খাওয়া হবে? তাহলে আগামী 2 মাসের রেশন দেবেন বলছেন আপনি, একদিনের রেশন দিচ্ছেন না। এইখানে বরাদ্দটা মিনিমাম 35,000 কোটি টাকা উচিত। না, রেশনের যে আপনি ইয়েটা দেখেছেন তো, চাল, ডাল আর গম, গম, তো এখন গমটা ভাঙাতে গেলে ওর পয়সা লাগবে, পাবে কোথা থেকে? এক্স্যাক্টলি। এবং আমি তো বললাম আর যে ভাত আর ডাল দিয়ে চলবে, আমি সাধারণভাবে চিন্তা করছি, ওটা তাও ছেড়ে দিই, যদি ভাত ডালও দিতে হয় 40 টাকায় কি একটা মানুষ 1 মাস খেতে পারবে? কিভাবে সম্ভব? বরাদ্দ দেওয়া হলো, যদি একজন পরিযায়ী শ্রমিকের বাড়িতে 5 জন সদস্য থাকে, তাহলে 3,500 কোটি টাকা বরাদ্দ, মানে হচ্ছে যে 1 মাসের জন্য পরিযায়ী শ্রমিকের একজন ফ্যামিলি মেম্বারের জন্য বরাদ্দ 40 টাকা। এই 40 টাকা বরাদ্দে এই পরিযায়ী শ্রমিককে কিন্তু সারা মাস চলতে হবে একজন মানুষকে। এতটাই হাস্যকর পর্যায়ে, এবং যার জন্য দেখবেন প্রধানমন্ত্রী, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম 2020, মানে রাত্রি 8টা 20টা 20তে বক্তৃতা শুরু করলেন, 20 মিনিটের বক্তৃতা, 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ, কিন্তু তার জন্য এই 20 মিনিটের বক্তৃতার মধ্যে কোথাও 20 সেকেন্ডও পরিযায়ী শ্রমিকদের জন্য বলেননি। কারণ পরিযায়ী শ্রমিক ইজ নট ইম্পর্টেন্ট অ্যাট দিস পলিটিক্যাল সিনারিও। আমার দেশের গণতন্ত্র এখন যেখানে দাঁড়িয়েছে, সেখানে সাধারণ মানুষ ভোটের সংখ্যা ছাড়া আর তাদের কোনো মূল্য নেই। এবং এতই জনসংখ্যা বেড়ে গেছে যে সরকার বোধহয় কোথাও বিশ্বাস করতে শুরু করেছে যে এই জনসংখ্যার মধ্যে 2-4 কোটি মূল্য আমার কি এসে যায়। এবং আমি পরিষ্কার করে বলছি, এটা পরিযায়ী শ্রমিক হতে পারে, এটা আপনি হতে পারেন, আমি হতে পারি। ইন্ডিভিজুয়ালের কোনো কারো মৃত্যু বা এরকম যদি কারো ডেথ হয়, ডিমাইজ হয়, that is lost to the family only. It's not nowadays lost to the nation. আমার দেশের কিছু এসে যায় না। একদম শেষ আপনার কাছ থেকে জানতে চাইছি, দীর্ঘসূত্রিতা, এখন যা যা বলা হলো যে আত্মনির্ভর ভারত ইত্যাদির দীর্ঘসূত্রিতার বিষয়, রেমেডি কি, ইমিডিয়েট রেমেডিটা কি? না, ইমিডিয়েট রেমেডিটা আমরা বলছি এখানে যে ইমিডিয়েট রেমেডি হবে ইমিডিয়েট সমস্যার উপর নির্ভর করে। আমার ইমিডিয়েট সমস্যা কি? মানুষের খাওয়া পড়ার সমস্যা, বেঁচে থাকার সমস্যা। সেটার জন্য সরকারের এই যে বললাম সাপ্লাই সাইড, ডিমান্ড সাইড, এই যে পলিসিটাকে রিভার্স পলিসিতে এটাকে চেঞ্জ করাতে হবে। মূল কথা হচ্ছে এটা, এবং এটা একজন দুজনের দ্বারা হবে না। আমাদের ডেমোক্রেসি, যেটা সেলিম বলছে, তার যে মূল্যটা এটা অবশ্যই কমছে, কিন্তু পুরো জিনিসটা কিন্তু এখনো ডেমোক্রেসির উপরে কিন্তু আছে, কিন্তু এটা আর স্ট্রাকচারটা আছে আমাদের, এবং এটার উপরে নির্ভর করতে হবে, উপায় নেই। সেই ক্ষেত্রে আমাদের যেটা চেষ্টা করতে হবে সেটা হচ্ছে দলমত নির্বিশেষে উঠে, যে সরকার তো অনেক সময় ভুল হতে পারে পলিসির ক্ষেত্রে, এই যে পলিসি রিভার্স করানোর ব্যাপারটা, যে না তুমি সাপ্লাই সাইডের উপরে ভালো, তুমি ঠিক আছে দাও, কিন্তু ডিমান্ড সাইডের উপরে তুমি আরো অনেক বেশি জোর দিতে হবে।
3500 কোটি টাকা নয়, সেখানে 35,000 কোটি টাকা তুমি সেখানে বরাদ্দ করো। হুম, কৃষকদের এই যে সামনের মরশুমে ওরা বীজের কি হবে, সারের কি হবে, তারা কোত্থেকে পাবে, প্রোডাকশন আপনার মাঠের মধ্যে ফসল পড়ে রয়েছে সেগুলো আনতে পারছে না ওরা, বিভিন্ন জায়গাতে এদের ঠিক। নষ্ট হচ্ছে এগুলো আপনার এগুলো। হুম। তাহলে এই যে পরিস্থিতি, এগুলো একদম আশু সমস্যা, এগুলো থেকে আমরা কি করে মানে বেরিয়ে আসব? এই যে পরিবেশটা, করোনা পরিবেশ যেটা আমরা বলছি, 100 বছরের মধ্যে এটা হচ্ছে একটা ব্যতিক্রমী একটা পরিবেশের মধ্যে আমরা আছি। একদম। এটা একদিকে স্বাস্থ্যের কথা চিন্তা করে, একদিকে অর্থনৈতিক স্বাস্থ্যের কথা চিন্তা করে, ঠিক। সেখানে জুডিশিয়াস যদি আমরা পলিসি এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করার সিদ্ধান্ত না নিই, হুম। তাহলে কিন্তু আমরা আরো গভীর সংকটের দিকে কিন্তু আমরা এগিয়ে যাব। আমরা চাই সেই সংকট থেকে আমরা বেরিয়ে বেরিয়ে আসি আসার জন্য। এবং সরকার সেক্ষেত্রে সঠিক পদক্ষেপ নেয়। আমরা এতক্ষণ আলোচনা করলাম, দীর্ঘ আলোচনা। দেশ কোন মুখে যাচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমরা আত্মনির্ভর হতে চাই, কে না চাইবে। আমরা চাই লোকাল নিয়ে ভোকালও হতে, কোনো অসুবিধা নেই। কিন্তু যে বাধাগুলি রয়েছে সেই বাধাগুলি টপকাতে হবে। রাজনৈতিক চিন্তাভাবনা বিভিন্ন মানুষের বিভিন্ন রকম থাকবে। এটা থেকে বেরিয়ে এসে ভারতটাকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায় সঠিক পথে, তার একটা লক্ষ্য স্থির করতে হবে। এটাই আজকে বক্তাদের বক্তব্য। সরকার নিশ্চয়ই এটা নিয়ে ভাববেন এবং বিরোধী দল, সরকার পক্ষ এটা না ভেবে ভারতীয় রাজনীতির একটা পরিবেশ একসঙ্গে এটা নিয়ে আলোচনা করবে, এটাই আমরা সবাই আশা রাখি। আমাদের আশা ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এ কথাটা বাস্তবমুখী হবে। আজকে এইটুকুই থাক। সকলে ভালো থাকবেন। সকলকে নমস্কার।